আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকে এই সুন্দর সন্ধ্যায় যারা যে যেখানে বসে আমাদের এই লাইভটা দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। আমি জানি এই মুহূর্তে আমার সময় সন্ধ্যা ৮:৩০, কিন্তু কোনোখানে সকাল, কোনোখানে বিকেল, কোনোখানে দুপুর, কোনোখানে হয়তোবা কেউ ঘুম থেকে উঠেছেন মাত্র। যাই হোক, আমি বরাবরই চেষ্টা করি লাইভে এসে যারা আমাদের এই ডিজিটাল বিজনেসে আগ্রহী, তারা অনেক প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা লাইভের মাধ্যমে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। কারণ যে পরিমাণ মানুষ আমাদের এই বিজনেসটির সম্পর্কে জানতে চায়, তাদের সঙ্গে এক এক করে কথা বলা বা মেসেজের মাধ্যমে বিজনেস নিয়ে কথা বলা খুবই কঠিন ব্যাপার। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে আজকে আমার সঙ্গে আমার যে গেস্ট রয়েছেন, আমাদের অতি সম্মানিত কোচ কাজী আজিজ আহমেদ। উনি ওনার আন্ডারে ৪০ থেকে ৫০ জন এন্টারপ্রেনিউর রয়েছেন, যাদেরকে উনি আই মিন ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে একজন সফল এন্টারপ্রেনিউর হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেক সফলতাও পেয়েছেন। আমি সংক্ষেপে কাজী আজিজ আহমেদকে বলবো তার সংক্ষিপ্ত ছোট একটা বক্তব্য পরিচয় আমার দর্শকদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই, আপনার এই অনলাইন লাইভ শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার নাম কাজী আজিজ আহমেদ। আমি ইউএস এর ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস করি। আমি এই বিজনেসের আগে আমি কর্পোরেট সেক্টরে কাজ করেছি অনেক বছর। আমেরিকায় এসে আমি সরকারি চাকরি করেছি অনেক বছর। তো বর্তমানে আমি প্রায় প্রায় ৩ বছর, একটু ২-৩ মাস কম হবে, ৩ বছর আমি বিজনেসটা রান করতেছি সাকসেসফুলি। আমি আমার পরিবার নিয়ে এখানে বসবাস করি। আমি স্বাধীন চেতা মানুষ, স্বাধীনভাবে থাকতে চাই, যার জন্য বিজনেসটা আমার অনেক পছন্দ। কারণ বিজনেস আমাকে আমার সে কাঙ্ক্ষিত স্বাধীনতা দিয়েছে। আমি ইচ্ছা মতো কাজ করি আমার নিজস্ব স্কেজুয়ালে, কারো অধীনে না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শুক্রিয়া আল্লাহ দরবারে। থ্যাংক ইউ নাইম ভাই। আলহামদুলিল্লাহ কাজী ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার সংক্ষিপ্ত বক্তব্য তুলে দেওয়ার জন্য। আমি জানি আপনি পুরো পরিচয় দিতে আপনার অনেক সময় লাগবে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই ছোটকাল থেকে অনেকটা জব এন্টারপ্রেনিউর, কিন্তু বিজনেস এন্টারপ্রেনিউর হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের এটা কখনোই ছিল না। কারণ আমরা সবাই আপনি জানেন যে আমাদের বাবা মা পছন্দ করে কলেজে যাই, একটা ডিগ্রি নেই, পাস করি, একটা জবে কাজ করি, and বাকি জীবনটা ওভাবেই আমরা পার করে দিই। কিন্তু আমি যদি বলি যে সার্ভাইভাল ইনকামের জন্য কাজ করি, ভালো কথা, কিন্তু আমাদের যে ছোট ছোট স্বপ্ন পূরণে যে আরেকটা আয়ের প্রয়োজন, সেটা অনেক সময় আমরা চিন্তা করি না। তাই আমি আপনার কাছে প্রশ্ন রাখবো দর্শক সামনে যে এই ছোট আই মিন জব এন্টারপ্রেনিউর হিসাবে যে ইনকাম করি, ওটা তো আমাদের সাংসারিক খরচে বা দৈনন্দিন খরচে চলে যায়, কিন্তু কোনো স্বপ্ন পূরণের জন্য আমাদের একটা সাইড ইনকাম, প্ল্যান বি জাতীয় কোনো কিছু থাকাটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ নাইম ভাই, চমৎকার প্রশ্ন। আহ, আমরা বিশেষ করে আমি বলবো প্রবাসে যারা আছি, ইভেন বাংলাদেশে, আপনার আমরা যারা মধ্যবিত্ত, তাদের কিন্তু
একটা আয়ে তাদের জীবনটা খুব কষ্টের হয়। এটা কেউ বলে, কেউ বলে না। কেউ চাপাই রাখে। কারণ আপনি যত দিন যাবে আপনার খরচ কিন্তু বাড়বে। বিশেষ করে বাচ্চারা যখন বড় হয় তখন তাদের খরচটা বাড়ে। তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি থাকে এক্সট্রা। তাদের এখানে তো আমি আমেরিকা বলব এখানে তো আপনার গাড়ি ছাড়া কোনো বিকল্প নাই। ওদের জন্য একটা গাড়ি দিতে হয়। গাড়ির পিছনে খরচ আছে, ইন্স্যুরেন্স আছে, গাড়ির পেমেন্ট আছে। তারপরে আরো অনেক কিছু এসে যায়। আর এমনিতেই খরচের পার্সেন্টেজ আগের থেকে অনেক বাড়ছে। যেহেতু মানুষের জীবনযাত্রার মানটা একটু ডিফারেন্ট হইছে। মানুষের খরচের পরিধিগুলো বাড়ছে। ইনফ্লেশনের কারণে অনেক খরচের ইয়েটা পার্সেন্টেজটা বেড়ে গেছে। সো এই যে মানুষ যে কষ্ট করে এটা কেউ বলে, কেউ বলে না, কেউ চাপাই রাখে, কেউ নিজে, নিজে হজম করে, কেউ আবার অনেক কষ্ট করে। একটা কাজে যখন পোষায় না তখন সে আরেকটা কাজ খুঁজে কিন্তু খুঁজে পায় না। কারণ আরেকটা কাজ খুঁজতে গেলে তো তাকে সেম হয়তো তা ৮ ঘন্টা বা ৫-৬ ঘন্টার জন্য কোথাও না কোথাও যেতে হবে, কাজ করতে হবে। সেটাও তাদের কাঙ্ক্ষিত অবস্থানে পাওয়া যায় না। সো এই ক্ষেত্রে আমি দেখছি বেশিরভাগ স্মার্ট মানুষরা প্ল্যান বি হিসাবে চিন্তা করে। প্ল্যান বি হিসাবে চিন্তা করার মতো কমিউনিটি আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে খুব কম। বিদেশিরা বেশি করে। কারণ তারা তো খরচ করে, তারা খরচ না করে থাকতে পারে না। এবং অল্প ইনকামে তারা মানে বিহাইন্ডে চলে যেতে চায় না। এজন্য তাদের প্ল্যান বিটা আছে। তো প্ল্যান বিটা আমি মনে করি ভেরি স্মার্ট একটা আইডিয়া। কিন্তু কথা হলো ওই প্ল্যান বি কি সবাই করতে পারবে? একটা মানুষ ৮-১০ ঘন্টা এমনি কাজ করে। তাহলে আরেকটা ৮-১০ ঘন্টা করা তো সম্ভব না। তো এই ক্ষেত্রে আধুনিক যুগে আমাদের জন্য একটা সুযোগ, একটা অপরচুনিটি আছে যে আমরা যদি আধুনিক টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোনো কিছু চিন্তা করি যেটা আমাদেরকে সময় কম খরচ হবে, যেখানে ৮ ঘন্টার কাজ সেখানে আমি ২-৩ ঘন্টা হাইস্ট ৪ ঘন্টা সময় দিয়ে আমি হয়তো আমার নর্মাল ৮ ঘন্টার চাইতে বেশি আয় করতে পারি। এরকম অপরচুনিটি যদি মানুষের কাছে পাওয়া যায় বা মানুষ যদি পায় তাহলে মানুষ এখানে বিনিয়োগ করতে পারে বা স্টার্ট করতে পারে। কারণ প্ল্যান বি যদি না থাকে আপনার কিন্তু দুঃখের শেষ থাকবে না। আপনি যখন কোনো কারণে আপনার প্ল্যান এ এর মধ্যে কোনো একটা প্রবলেম হয় বা হতে পারে তখন কিন্তু আপনার হাতে বিকল্প কিছুই থাকলো না আর। আর যখন প্ল্যান বি থাকে তখন কিন্তু আপনার সাহস থাকে। আপনার মন থাকে ফুরফুরা। আপনি সুস্থ থাকবেন। কারণ আপনি জানেন যে আপনার একটা প্ল্যান আছে। একটা আয়ের জায়গা আছে। সেটা কম হোক বেশি হোক এখন আপনার যখন এটা মনে হবে তখন আপনি যে কাজটা করতেছেন বর্তমানে পার্মানেন্টলি প্ল্যান এ সেখানে কোনো দুর্যোগ আসলেও আপনি সেটা মোকাবিলা করতে পারবেন। এই মনের এই যে শক্ত অবস্থানটা এটাই কিন্তু আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং আপনি ভালোভাবে জীবনটা অতিবাহিত করতে পারবেন। কারণ মানসিক টেনশনটা আপনার থাকবে না। তো রাইট। সেজন্য আমি মনে করি বর্তমান যুগে এর তো বিকল্প নাই। ইন ফিউচারও এটার বিকল্প থাকবে না। প্ল্যান বি আমাদের লাগবে। প্ল্যান বি আমাদেরকে আমাদের একটা সুন্দর একটা টেনশন মুক্ত জীবন চলার জন্য আমাদেরকে সাহায্য করবে। তবে এই ক্ষেত্রে বুঝতে হবে যে প্ল্যান বি আমি করব সেটা যদি অল্প সময় ব্যয় করে হয়, টেকনোলজির মাধ্যমে করা যায় যেখানে সময় কম ব্যবহৃত হয়, যেখানে খরচ কম, সময় কম কিন্তু আয়টা ভালো। ওরকম কিছু হলে আমি মনে করি এটা খুবই ভালো এবং সেটা প্রত্যেকেরই করা উচিত। থ্যাংক ইউ নাইম ভাই। থ্যাংক ইউ কাজী ভাই। আপনি খুব সুন্দর করে বলেছেন যেটা আমার সত্যিকার ভাবে আমরা স্পেশালি যারা বিদেশে থাকি আমরা জানি যে আমাদের জবের নিশ্চয়তা নেই। একটা জব দিয়ে ওইটার উপর নির্ভর করে থাকা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের জব চলে যেতে পারে। এখন কথা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আধুনিক যুগে ব্যবসা বলতে কি শুধু দোকান এই শক্তিশালী আইডিয়া? এই প্রযুক্তিতে আমরা আছি, এই প্রযুক্তির এই সময় কেন ধীরে ধীরে যেই দোকানপাট এটা থেকে মানুষের সরে আসছে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, অটোমেশন, নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং
আমি যতটুকু মনে করি যে ভবিষ্যতে টিকে থাকতে হলে আমাদের চিন্তাভাবনার একটা পরিবর্তন আসা খুবই প্রয়োজন। এখন আমি আপনার মুখ থেকে সেটা জানতে চাই, শুনতে চাই যে কি ধরনের পরিবর্তন আনলে মানুষ ভবিষ্যৎ জীবনে একটা স্থিতিশীল অবস্থায় থাকতে পারবে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবে, এবং ভবিষ্যতে যে আমরা আহ, অবসর হওয়ার পরে আমরা কি করব, কিভাবে চলতে হবে, এই চিন্তাধারা থেকে আমরা মুক্তি পাবো। এটার উপরে যদি আপনি কিছু কথা বলেন। জি, থ্যাংক ইউ নাইম ভাই। আপনি আরেকটা চমৎকার প্রশ্ন করলেন। আপনারা নিশ্চয় ওয়ারেন বাফেটের নাম শুনছেন। রাইট। সো তার একটা উক্তি আছে, খুব বিখ্যাত উক্তি। সে বলছে যে মানুষ যদি ঘুমন্ত অবস্থায় টাকা আয় করতে না পারে, তাহলে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত তাকে কাজ করতে হবে। তার কথাটা অনেকে শুনলে অনেকে হেসে উড়াই দেয় বা গুরুত্ব দেয় না। আসলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঘুমন্ত অবস্থায় টাকা আয় করতে না পারেন, এখন ঘুমন্ত অবস্থায় টাকাটা কি, এটা আবার অনেকের বুঝতে কষ্ট হয়। অনেকে ভাববে যে আমি ঘুমাইছি, টাকা কিভাবে আয় করে। আধুনিক ব্যবস্থা, আধুনিক টেকনোলজি এবং কি আপনার অটোমেশন, এসব যে আপনার হয়ে কাজ করবে, আপনার হয়ে কাজ করে 24 ঘন্টা, যেহেতু এখানে কোনো হিউম্যান নাই, আপনার হয়ে একটা সিস্টেম চলতে থাকে, যেখানে আপনাকে কোনো মানুষ দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, টেকনোলজি আপনার হয়ে কাজ করবে। এটাই কিন্তু ঘুমন্ত অবস্থায় টাকা আয় করার জন্য যথেষ্ট। কারণ ধরেন আমার অটোমেশন চলতেছে, রাইট। আমি একটু পরে আল্লাহ চায় তো আমি ঘুমাই যাব, তাহলে আমার অটোমেশন কিন্তু বন্ধ হচ্ছে না, রাইট। ওটা চলতেছে। তো তার মানে ওই চলার মধ্যে কিন্তু আমার বিজনেস হচ্ছে, তাহলে আমি তো ঘুমাচ্ছি, তার মানে ঘুমন্ত অবস্থায় আমার কিন্তু কাজটা হচ্ছে, আমার কিছুই করা লাগতেছে না। সো ওই কথাটা সে বুঝাইলো যে যে আপনার যদি কোনো এমন কোনো বিনিয়োগ না থাকে যেখানে আপনি ইনভলভ না হয়ে টাকা আয় করতে পারতেছেন, আপনার কোনো শারীরিক সরাসরি সম্পর্ক না থাকার প্রেক্ষিতে আপনি টাকা আয় করতে পারতেছেন, অর্থ আয় করতে পারতেছেন, তাহলে আপনাকে অনেক অধিক পরিমাণ কাজ এবং জীবনের শেষ মুহূর্তগুলোতেও কাজ করা লাগবে না। আপনি সুখে শান্তিতে আরামে থাকবেন, সম্মানের সহিত থাকবেন। কারণ টাকা এমন এক জিনিস, টাকা না থাকলে মানুষের সম্মানও থাকে না। টাকা মানুষের সম্মান নিয়ে আসে। টাকা যখন আপনার কাছে থাকবে, আপনি সবচেয়ে প্রিয় মানুষ হবেন। আর টাকা যখন আপনার কাছে থাকবে না, অর্থ যখন আপনার কাছে থাকবে না, আপনি অসম্মানিত হবেন। আপনাকে কেউ পছন্দ করবে না। টাকাকে ভালোবাসে সবাই। এটা নিয়ে ভাই অনেক প্রিয় হয়, বোনেরাও অনেক প্রিয় হয়। আপনার অর্ধাঙ্গিনীও আপনার খুব কাছে, মানে খুব খুব আপনি অবহেলার শিকার হবেন না তার কাছ থেকে। রাইট। মেয়েরও আপনাকে সম্মান করবে। তো অনেকে বলে না যে টাকা কথা বলে, অনেকে বলে টাকার পাওয়ার অনেক, কথাটা মিথ্যা না। না। তো অর্থনৈতিকভাবে আপনি যদি স্বাবলম্বী হন, তাহলে আপনি কিন্তু সব জায়গায় কিন্তু আপনি ব্যালেন্স করে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো সেজন্য আমি মনে করি এই আপনার আম, আধুনিক যুগে এখানে আমরা যদি মনে করি ব্যবসা মানেই একটা দোকান, না। ব্যবসা মানেই একটা দোকান বুক করো, একটা অফিস নাও, এই জিনিস এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা থাকবে না। কারণ টেকনোলজি আপনাকে এত হেল্প করতেছে যে আপনার ওইটার আর প্রয়োজন হবে না। আপনি প্রচলিত ব্যবসা একসময় দেখবেন হারিয়ে যাবে। এখনই অনেক বড় বড় উদ্যোক্তা, তাদের অফিস নিতে হচ্ছে না, তাদের আপনার লোক বেশি লাগতেছে না। এই যে আধুনিক টেকনোলজি ব্যবহার করে মানুষ যে বিজনেস করতেছে, এটার যে একটা পজিটিভ সুবিধা, এটার কারণে যে অতীতের যে মানে ট্রেডিশনাল ব্যবসাগুলো হারিয়ে যাবে, এটা অনেকেই মানে কিছু বুঝতেছে, টের পাচ্ছে, ভালোভাবে হয়তো রিয়েলাইজ করতে পারতেছে না। কেউ ধরেন একটা জব করে, মনে করেন একটা একটা রিটেল কোম্পানির ম্যানেজার বা ওই জায়গায় কাজ করতেছে, কিন্তু সে হয়তো জানেও না যে রিটেল কোম্পানি আগামী 10 বছর পরে কোনো মানুষই রাখবে না। তো তাইলে সে বুঝতেছে না যে 8 থেকে 10 বছর পরে সে কিন্তু চাকরি হারিয়ে ফেলতেছে, সে কোথায় যাবে। তো এখন যে অন্যান্য জায়গায় যে সেক্টর আয় করার যে ক্ষেত্রগুলো শুরু হয়েছে,
এগুলো যদি না জানে মানুষ, এগুলো যদি না বুঝে, এগুলো নিয়ে চিন্তা না করে, তাহলে কিন্তু মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। অনেক কষ্ট সামনে আছে, এটা বুঝতে হবে। আপনি দেখেন, আমি কিছু বেনিফিট বা একটু ফিউচার সম্পর্কে একটু বলি। যে ধরেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা কি কি ঘটাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন। ডিজিটাল প্ল্যাটফর্ম এটা মানুষের ধারণা বদলে দিচ্ছে। মানুষ বিজনেস সংক্রান্ত যে ধারণা, একটা দোকান নিতে হবে, একটা গ্রোসারি করতে হবে, একটা এই করতে হবে, একটা রেস্টুরেন্ট করতে হবে, এটা ধারণাই চেঞ্জ হয়ে গেছে। এমন এমন রেস্টুরেন্ট এখন আছে জানেন, যেগুলো কোনো রেস্টুরেন্ট না, ঘরে তৈরি করে খাওয়া দাওয়া। রাইট, আর অনলাইনে, অনলাইনে যখন একটা ওয়েবসাইট তৈরি করে তারা অর্ডার করে, অনলাইনে উবার বা কোনো ড্রাইভার এসে খাওয়াগুলো পিক করে নিয়ে যায়। রাইট, তার কোনো দোকান নাই, কিন্তু তার স্কিল আছে, সে একদম ভালো শেফ। সে ঘরে বসে রান্না করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। তো এটা অ্যাপস এর কারণে, টেকনোলজির কারণে এটা সম্ভব হচ্ছে। তো অনেকে মনে করে, না আমি তো ভালো রান্না করি, আমার তো একটা রেস্টুরেন্ট দিতে হবে। টেকনোলজি সম্পর্কে তার আইডিয়া নেই, সে কিন্তু বিহাইন্ডে থাকবে। বহু মানুষ এখন গাড়ি চালিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে রাজি না। না, তারা মনে করে, আমি ঘরে আছি, ঘরে একটা কাজ করতেছি, খাবার অর্ডার করবো, আমার ঘরে চলে আসবে, গরম গরম খাবার খাবো। তো এটা মানুষের আইডিয়াকে, মনে করেন এই যে অটোমেশন, আধুনিক সিস্টেম গুলো মানুষকে স্মার্ট করে করে ফেলেছে, স্কেলেবল করে ফেলেছে। এটা আমাদের মনের অজান্তে কিন্তু ঘটে গেছে। মানুষ এখন এটা, এটা একটা উদ্ভাবন। এই উদ্ভাবনটা এখন, এটা আপনার, এটা একটা প্রজ্ঞা, এটা এটা একটা আধুনিকতার ছোঁয়া। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আপনি মানেন আর না মানেন, আপনি মানবেন মানে আপনি ট্রেনে থাকবেন, আপনি হয়তো এক সময় ট্রেনের যাত্রী হয়ে যাবেন, রাইট, আপনি এক সময় এই টেকনোলজির কারণে আপনারও লাইফ চেঞ্জ হবে। আর আপনি যদি না মানেন, আপনি বিহাইন্ডে চলে যাবেন, এমন বিহাইন্ডে যাবেন এক সময় আর উঠতে পারবেন না। তো এটা মানুষের, মানে এই যে এটা স্কেলেবল করা, ধারণাগুলো চেঞ্জ করা, মানুষ এই যে একটা সহজলভ্য করা সবকিছুকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানুষ এটা কেন করে? অনেক দিক থেকে সেভ করে, যে আমার ড্রাইভ করা লাগলো না, আমার গ্যাস খরচ করা লাগলো না, আমার বাইরে যাওয়া লাগলো না। আমি শুধু খাওয়া দাওয়ার কথা বলবো না, কেনাকাটার কথাই দেখেন আপনি, সারা বিশ্ব এখন হাতের মুঠায়। কি কিনবেন, আপনি কি কিনতে চান, ঘরে বসে কিনে ফেলেন, ভালো লাগে না ফেরত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তাহলে এই সুবিধা কে নিবে না, আপনি আমার বলেন। আপনি 20টা জিনিস দেখে একটা কিনতে পারতেছেন, 1000 জিনিস দেখে একটা কিনতে পারতেছেন, আবার ফেরত দিতে পারতেছেন। রাইট। তাহলে অসুবিধা কোথায়? তো যার প্রেক্ষিতে আমি বলবো, মানুষ এই সুবিধাগুলো পাওয়ার প্রেক্ষিতে একসময় দেখবেন ট্রেডিশনাল ব্যবসাগুলো হারিয়ে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং ট্রেডিশনাল ব্যবসায় যারা জড়িত, ইনভলভ আছে, মালিক বলেন, এমপ্লয়ি বলেন, তারাও হারিয়ে যাবে। সেই জন্য আর এখন, এখন থেকে আমার মনে হয় চিন্তা করা উচিত। আরেকটা জিনিস হলো, ব্যবসা কিন্তু এখন লোকেশন নির্ভর না, এখন কিন্তু এটার কোনো বাউন্ডারি নেই। যে আমি গ্লোবাল, আমেরিকায় আছি, আমি আমেরিকা একটা ব্যবসা করতে হবে, আমি দুবাইতে আছি একটা ব্যবসা করবো, আমি বাংলাদেশে আছি, আমি সৌদিতে আছি, আমি ফ্রান্সে আছি, নো, এটা এখন গ্লোবাল। দেখেন, মানুষের ধারণা, মানুষের টেকনোলজি মানুষের কোথায় নিয়ে গেল, এটা এখন গ্লোবাল। গ্লোবালি মানুষ এটা এনজয় করতেছে। আমরা এখানে বসে, আমি দুপুরে আমার 5 মিনিটের একটা মিটিং করছি লন্ডনে। আমার পক্ষে সম্ভব না যে লন্ডনে গিয়ে আমি ফ্লাই করে ওখানে গিয়ে মিটিং করা। রাইট, আমার 5-7 মিনিটের মিটিং হয়ে গেছে। অনুরূপ ভাবে আমরা যখন মিটিং এ বসি গ্লোবালি, এখন আপনি এখন ভার্জিনিয়া, আমি এখানে, তারপরে এই আমরা একটু পরে হয়তো আরেকটা মিটিং করব, সেখানে হয়তো সারা ওয়ার্ল্ড এর লোক থাকবে। তো আমরা গ্লোবালি যে কোথায় পৌঁছে গেছি, এই এগুলা আমরা এখন প্র্যাকটিক্যালি আসি বিধে আমরা বুঝতেছি। এখন এক্স্যাক্টলি। এই ধারণাগুলো মানুষ কেউ নিচ্ছে, কেউ এখনো নিতে পারে না, কেউ বুঝতেও পারছে না। কিন্তু মানুষ যে পিছিয়ে যাচ্ছে এটা না নেয়ার কারণে, এটা মানুষ পরবর্তীতে বুঝতে পারবে। আরেকটা জিনিস হলো, যেটা আপনি বলছেন লাস্টে, যে ভবিষ্যতে টিকে থাকতে হলে আমাদের এগুলো জানতে হবে, এবং জানার জন্য আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। আমরা যদি আগের ধারণা নিয়ে বসে থাকি, আমরা কিন্তু রিয়েলি বিহাইন্ডে চলে যাব, এবং ভয়ঙ্কর সিচুয়েশন হবে আমাদের লাইফে। কারণ আপনি যাই করেন, আপনার টেকনোলজি বেসড করতে হবে।
আমি বলবো না আমাদের এটাই সবচেয়ে ভালো, কিন্তু আমি বলবো যাই করেন অনলাইন বেসড করবেন, টেকনোলজি বেসড করবেন। আমাদেরটা ভালোর পিছনে অনেকগুলো কারণ আছে। আমি টেকনোলজি বেসড অনেক কিছু রিসার্চ করে আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেজন্য আমি হয়তো ভালো বলবো। কিন্তু আপনার গবেষণা করা, রিসার্চ করা, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। এটা যদি আপনি অ্যাটলিস্ট খোঁজ খবরও না নেন, তাহলে আপনি অনেক পিছনে থাকবেন, যেটা আপনার ভবিষ্যৎকে অসুন্দর করে দিতে পারে। আপনার প্রজন্মরা পিছিয়ে যেতে পারে। আপনি শুধু একলা পিছাবেন না, তাদেরকে নিয়ে আপনি পিছাবেন। সেজন্য আমি বলবো ভবিষ্যতে টিকে থাকার জন্য চিন্তাভাবনার পরিবর্তন খুবই দরকার। থ্যাংক ইউ নাইম ভাই। থ্যাংক ইউ কাজী ভাই। আমি সম্পূর্ণ ব্যাপারটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। তার কিছুটা প্রমাণও কিন্তু আমরা পাচ্ছি। কারণ এক সময় আপনি ৩ বছর থেকে এখানে ৩ বছর আগেও যখন আপনি চিন্তা করতেন যে কয়জন বাংলাদেশি আগে আসতো এই অটোমেশন, এই নতুন প্রযুক্তি, এই ডিজিটাল বিজনেসের কথা তারা চিন্তাই করতে পারতো না। না, কিন্তু যদি আপনি আজকে দেখেন, আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি, যে পরিমাণ আমরা জনসংখ্যা সেই হিসেবে আমাদের নেই, কিন্তু কেউ কেউ সাহস করে এগিয়ে আসছে। কারণ যে কোনো কিছুর ব্যাপারে ৩টা জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে বিশ্বাস, এবং সাহস এবং বিশ্বাস, তার সঙ্গে ধৈর্য। কারণ আমরা এই বিজনেসটা করি, এটা কিন্তু আমরা ওভারনাইট কখনো বলি না, ওভারনাইট কখনো কিছু করা যায় না। আমরা কোনো ম্যাজিক দেখাই না মানুষকে। এটা কোনো আলাউদ্দিনের চেরাগ না। আমরা এখানে কাউকে কনভিন্স করি না। যদি সত্যিকার ভাবে জব এন্টারপ্রেনিউর, যেখানে জব দেখ, বস বলে দেয় কি করতে হবে সেটাই করে। কিন্তু এখানে আপনি অ্যাজ এ কোচ এবং মেন্টররা উই বিল্ড স্কিল, যে স্কিলটা শুধু মাত্র এই বিজনেস না, ভবিষ্যতে যে কোনো পদক্ষেপে ওটা তার কাজে লাগবে। এখন আমার শেষ প্রশ্ন, যে এই যে উদ্যোক্তার কথা আমরা বলছি, এই উদ্যোক্তারা কি রাষ্ট্রের, না সমাজের, না পরিবারের সম্পদ বলে আপনি মনে করেন? এবং সঙ্গে যে এই যে বাংলাদেশিরা রিসেন্টলি আমি দেখছি যে অনেক অনেক বাংলাদেশি উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের সঙ্গে এসে যোগ দিচ্ছে, কিন্তু যদিও যে পরিমাণ আমরা আশা করি এই পরিমাণ না। তাদের উদ্দেশ্যে আপনি দু একটা কথা যদি বলেন। আপনি বলেছেন কিছুক্ষণ আগেই সবকিছু, যে কেন কেন এই আহ, নতুন প্রযুক্তিটা সুযোগ নিয়ে কিছু না করা, যেটা তার শুধু তার জীবন, তার ভবিষ্যৎ প্রজন্মকেও অনেক সুন্দর একটা পথ খুঁজে দেবে। এই ব্যাপারে যদি কিছু বলেন, তারপরে আমি শেষ করে দেব। জি, থ্যাংক ইউ। আমার 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 কাছে যেটা মনে হয় আর কি, উদ্যোক্তারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং পরিবারের জন্য অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি প্রথমে যদি বলি যে আপনার ওভারঅল রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের জন্য উদ্যোক্তারা, যে দেশ, যে রাষ্ট্রে উদ্যোক্তা নাই সে রাষ্ট্র কিন্তু ধনী রাষ্ট্র না। যে রাষ্ট্রে উদ্যোক্তা নাই সে রাষ্ট্র কিন্তু আপনার একটু পিছিয়ে আছে। কারণ একটা দেখেন, সরকার কিন্তু এককভাবে সবকিছু করতে পারে না। আপনি গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে আপনি কতক্ষণ দেশ চালাবেন? আপনি এককভাবে তো দেশের সব মানুষকে এককভাবে রাষ্ট্র কর্মসংস্থান করতে পারে না, উদ্যোক্তা লাগে। এখন ধরেন উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করে, ফলে বেকারত্ব কমে যায়। আর বেকারত্ব যখন কমে যায়, ওই বেকার লোকগুলো কর্মসংস্থান করে সরকারকে ট্যাক্স দেয়। তখন সরকার স্বাবলম্বী হয়ে যায়, সচ্ছল হয়ে যায়। আর নাগরিকদের সুবিধা যখন সে বাড়াতে পারে, তখন রাষ্ট্র ডেভেলপ করে। সো উদ্যোক্তারা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আহ উদ্যোক্তারাই একমাত্র দেশের অর্থনীতি ঠিক রাখে, কারণ তারা তারা সৃষ্টি করে। তারা এমন না যে যে সরকারে বসে সরকারের জিনিস খাচ্ছে। তাহলে আপনি দেখবেন একটা সরকারি কর্মচারী, কর্মকর্তা, সে কিন্তু একজন উদ্যোক্তার সাথে তার মধ্যে পার্থক্য আছে। সরকারি কর্মকর্তা একজন, কর্মচারী একজন, সে একটা লিমিটেড কাজের মধ্যে থাকে, তার বাইরে সে কাজ করে না। সে তার
নিজের চিন্তাটা বেশি করে, নিজের গাড়ি আছে কিনা, সরকারি ড্রাইভার, কাজ, কমন কাজ বেশি কাজ করে না, যায় তার কিছু ফর্মালিটিস আছে এগুলো করে। তারপরে একটা উদ্যোক্তা কিন্তু অদম্য, সে কিন্তু অন্য অনেক কাজ করে, সে এগুলো নিয়ে বসে থাকে না। কারণ তার চিন্তা হলো ক্রিয়েটিভিটি, সে চিন্তা করে যে আমার কর্মসংস্থানের মাধ্যমে আমি কত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, কত বেশি ট্যাক্স পেয়ার করবো, কত বেশি আয় করব, তার মধ্যে কম্পিটিশনটা কাজ করে। কিন্তু একজন সরকারি এমপ্লয়ের কাছে এটা কাজ করে না। আমার একটা দায়িত্ব আছে, এর বাইরে আমি যাবো না, আমি আমি গিয়ে ঝুঁকি বাড়াবো কেন? এবং বেশি কাজ করলে তার ঝুঁকি থাকতে পারে, সে প্রশ্নের সম্মুখীন হতে পারে, যা তোমার দায়িত্ব, এটা তুমি ওইসব অন্য কাজ করতেছো। তো এইসব ক্ষেত্রে আমি বলবো উদ্যোক্তা এবং কি আপনার মানে এটা অটোমেটিক্যালি সমাজের জন্য একটা অ্যাসেট হয়ে যায়, রাষ্ট্রের জন্য অ্যাসেট হয়ে যায়। কারণ রাষ্ট্রের জন্য অ্যাসেটটা হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধি করতে উদ্যোক্তারা সহায়তা করে। আপনি দেখেন আমেরিকা প্রাইভেট অর্গানাইজেশন বেশি, মিলিয়ন মিলিয়ন ডলার আপনার সরকার ট্যাক্স পায়, টেসলা থেকে পাচ্ছে, ফেসবুক থেকে পাচ্ছে, গুগল থেকে পাচ্ছে, অটোমেশন থেকে পাচ্ছে, মেটা থেকে পাচ্ছে, মেটার অটোমেশন থেকে পাচ্ছে, সরি, তারপরে আরো হাজার হাজার বোয়িং কোম্পানি আছে, এয়ারবাস কোম্পানি, কত কিছু আছে এখানে। গাড়ির কোম্পানি তো আমেরিকার দুনিয়ার গাড়ি, আমেরিকার ব্র্যান্ডের গাড়ি তো অভাব নেই। তারপরে আরো কত কিছু এখানে, ছোট ছোট বিমান তৈরি হচ্ছে, বিমানের পার্টস তৈরি হচ্ছে এখানে, পৃথিবীর নাম করা মেডিসিন কোম্পানি আছে, ফাইজার, ম্যাডোনা। তো এখান থেকে সরকার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা আয় করতেছে। তাহলে এই উদ্যোক্তারা যদি না থাকতো তাহলে তাদের সরকারের পক্ষে কিন্তু এতগুলো আয় করা সম্ভব হতো না। তাহলে এরা উদ্যোক্তাদের কারণে দেশ সর্বোচ্চ ডেভেলপমেন্টের পর্যায়ে চলে যায়। আবার উদ্যোক্তা না থাকার কারণে সরকার কিন্তু নিচের দিকে চলে যায়। আপনি দেখেন চায়না এত উন্নত কোনো, চায়না কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু তারা প্রাইভেট সেক্টরে কিন্তু উদ্যোক্তা বাড়ে। আপনি দেখেন আমাদের এই দেশের মানুষগুলো বা আমেরিকা থেকে লক্ষ লক্ষ মানুষ চায়নার গুরুঞ্জিতে যায়, সেখানে গিয়ে মানুষ ব্যবসা খুঁজে, কারণ ওখানে যে মেলাগুলো হয় পৃথিবীর সবচেয়ে বড় মেলা হয়, লক্ষ লক্ষ ওখানে আপনার দোকান থাকে যেগুলো থেকে মানুষ কেনাকাটা করে এনে সারা পৃথিবীতে বিক্রি করে। তো চায়নাতে উদ্যোক্তা অনেক বেশি, যার কারণে চায়না র্যাপিডলি ডেভেলপ করতেছে। তো অনুরূপভাবে উদ্যোক্তা থাকলে দেশ স্বাবলম্বী হবে, অর্থনৈতিকভাবে দেশ ডেভেলপ করবে, দেশ শক্তিশালী হবে, মানব সম্পদগুলো কাজে লাগবে, এখানে বেকারত্ব কমে যাবে, অনেক ব্যাপার স্যাপার আছে। আরেকটা জিনিস হলো উদ্যোক্তারা কিন্তু আপনার শুধু দেশে না, আন্তর্জাতিকভাবেও দেশের সুনাম বৃদ্ধি করে। এখন দেখেন, ধরেন আপনার চায়না, তুরস্ক, তুরস্ক একদিকে আগাচ্ছে, চায়না একদিকে আগাচ্ছে, ব্রাজিল একদিকে আগাচ্ছে, তারপরে আমাদের পাশে ইন্ডিয়াও মোটামুটি আগাচ্ছে, আরো অনেক দেশ আছে যারা, দুবাই ডেভেলপ হচ্ছে। তো এখন মানুষ ছুটতেছে ওখানে। তো তাহলে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করার জন্য প্রাইভেট অর্গানাইজেশন লাগবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রাইভেট ইয়েগুলো উদ্যোক্তা না থাকবে এবং ওদের ব্যাপক অংশগ্রহণ না হবে, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্ব মানুষ জানবে না যে কোথায় কি হচ্ছে। তো অনুরূপভাবে দেশের একটা সুনাম, যেমন চায়নাতে যে মেলার কথা আমি বললাম, এখানে মিলিয়ন মিলিয়ন পিপল যায়, ওখানে যাওয়ার পরে মানুষ জেনে গেছে, ওখানে এগুলো যাওয়ার পরে ওখানে হোটেল ইন্ডাস্ট্রি হয়েছে, ওখানে রেস্টুরেন্ট হয়েছে, ওখানে ট্রান্সপোর্টেশন হয়েছে, বিশাল কর্মযজ্ঞ। তাহলে সারা পৃথিবী জানলো যে এখানে একটা বড় কর্মযজ্ঞ হচ্ছে, সারা পৃথিবী মানুষ এখানে আসতেছে। এটা কিন্তু প্রাইভেট উদ্যোক্তা না, সরকারের পক্ষে এটা সম্ভব হতে পারে না। সেই জন্য উদ্যোক্তারা রাষ্ট্রের একটা সম্পদ, এটা কি রাষ্ট্রের। তারপরে রাষ্ট্রের সুনামের পাশাপাশি আপনি দেখবেন সমাজকে স্বাবলম্বী এবং সমাজকে দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য উদ্যোক্তাদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ আপনি যখন পড়ালেখা শেষ করে চট করে চাকরি পেয়ে যাবেন, ছেলেপেলেরা যখন জব পাবে অথবা কোনো কাজ করা শুরু করবে অথবা নিজে কোনো উদ্যোক্তা হওয়া শুরু করবে, তাহলে সমাজ কিন্তু আপনার মানে বিহাইন্ডে থাকবে না, ক্রাইসিসে থাকবে না, যে আমার মধ্যে এত সংখ্যক বেকার আছে, আমার বেকাররা বসে খাচ্ছে, সে তো নিজে একজন উদ্যোক্তা হয়ে গেল। তো যার প্রেক্ষিতে উদ্যোক্তারা কিন্তু এই কাজগুলো উদ্যোক্তাদের পক্ষে সম্ভব, এটা অন্য কেউ করতে পারবে না, সরকার করতে পারবে না, কোনো সাধারণ মানুষও করতে পারবে না।
তারপর হচ্ছে এই যে আইডিয়া উদ্ভাবন। সরকার কিন্তু নতুন নতুন আইডিয়া উদ্ভাবন সরাসরি করতে পারে না, উদ্যোক্তারাই করে। সরকার হয়তো হেল্প করে, যেমন আমাদের এই বিজনেসটাকে উন্নত বিশ্বের 26টা দেশে হচ্ছে, 26টা দেশ সরকারিভাবে পারমিশন দিছে, কারণ এখন দেখছে তো এখন তো 30টা, তাই না? আরো কিছু বাড়ছে কয়েকটা। সো এখন আহ, এসবের হয়েছে কি, সরকার দেখছে যে এরা ট্যাক্স পেয়ার, এটা লিগেল 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 পিপল ছাড়া ব্যবসা করতে পারবে না। এখানে একটা ট্রান্সপারেন্সি আছে, এখানে সবাই অনেক বড় হতে পারবে, যে চেষ্টা করবে সে অনেক উপরে উঠতে পারবে। তো এগুলো উন্নত দেশের মানুষকে এনকারেজ করে, সরকারকে এনকারেজ করে। সরকার যখন দেখবে এটার মধ্যে ইলিগেল কিছু নাই, ট্যাক্স পেয়ার হয়, তখন সরকার এগুলোকে গুরুত্ব দেয়। তো যার প্রেক্ষিতে আপনি উন্নত এতগুলো দেশের পারমিশন এখানে আছে। আমি সেটা 26টা বলছি, 26টা হলো উন্নত দেশ। আচ্ছা, আর যার 3-4টা আছে, এগুলো হচ্ছে একটু, যেমন নাইজেরিয়া, ইন্ডিয়া, উন্নত না, বাট এগুলো তো হচ্ছে আর কি এখন। right, তো এখন আপনার যার প্রেক্ষিতে আমি বলবো যে এই সরকার সরকারের একটা বিশাল সহায়ক শক্তি হয়ে যায় উদ্যোক্তারা, যার প্রেক্ষিতে সরকার এদেরকে সাপোর্ট দিতে বাধ্য। এবং সরকার জানে সরকারের শুধু ট্যাক্স আয় হচ্ছে না, সরকারের দেশের অভ্যন্তরের বেকারত্ব দূর অনেক হচ্ছে, এবং অনেক স্বাবলম্বী হচ্ছে তারা, স্বাবলম্বী হয়ে তারাই আবার ট্যাক্স প্রদান করতেছে। সুতরাং এটা একটা বিশাল সাপোর্ট। আর উদ্যোক্তাদের আমি বলবো পারিবারিকভাবে আপনার উদ্যোক্তারা বেশি সম্মানিত হয়, কারণ হচ্ছে ঘরের, পরিবারের আর্থিক যে নিরাপত্তা, স্থিতিশীলতা, এটা কিন্তু একজন চাকরিজীবী চাইতে উদ্যোক্তার মাঝে বেশি পাওয়া যায়, বেশি সচ্ছলতা দিতে পারে। আপনার যদি আপনি আপনি একজন এন্টারপ্রেনার, আপনার আপনার আত্মীয়কে আপনি যেরকম হেল্প করতে পারবেন, আপনি চাকরি করে কিন্তু পারবেন না। না। আপনি তাকে আপনার ব্যবসার আইডিয়া দিতে পারবেন, আপনার আয় বেশি, আপনি একটু অর্থ দিয়ে হেল্প করতে পারবেন, আপনি Right. তাকে বলতে পারবেন যে আমি যেটা করি তুমি এটা ট্রাই করতে পারো। আপনি যদি সেটা চাকরি করেন, ওই আইডিয়া তাকে দিলেও তো সে করতে পারবে না। এটা আপনি করেন বিধা আপনি জানেন আপনি তাকে সাপোর্ট দিতে পারবেন, তাহলে এটা বিশাল একটা অ্যাসেট সে পরিবারের জন্য, সমাজের জন্য। আরেকটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে উদ্যোক্তারা পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করে। এটা অনেক বড় ব্যাপার, কারণ উদ্যোক্তার সংখ্যা কম কিন্তু পৃথিবীতে। পৃথিবীর 90% সম্পদ ভোগ করে উদ্যোক্তারা, 90% সম্পদ ভোগ করে 4 থেকে 5% মানুষ। আর 95% মানুষ ভোগ করে আপনার 5% সম্পদ, অর্থাৎ যারা কাজ করে অন্যের অধীনে তাদের সম্পদ কিন্তু খুবই সীমিত, কিন্তু উদ্যোক্তাদের সম্পদ আনলিমিটেড। তো যার প্রেক্ষিতে তারা পরবর্তী প্রজন্মকে তারা উৎসাহ দিয়ে যেতে পারে, শিখিয়ে যেতে পারে, তাদেরকে আদর্শ মনে করে তারা উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ নিতে পারে। কারণ চাকরি তো চাকরি, অন্যের অধীনে আপনি আছেন, আপনার আয় সীমাবদ্ধ, আপনার কাজের পরিধি সীমাবদ্ধ, আপনি একটা স্কেজুয়াল মতো বন্দী, আপনি হুকুমের গোলাম, আপনি বাইরে নিজস্ব মেধার কোনো প্রয়োগ আপনি করতে পারবেনই না। সুতরাং এটা মানুষ যখন বুঝবে, তখন সে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে যাবে, কিন্তু সুযোগ তো সে পাবে না। সেই জন্য যদি উদ্যোক্তাকে পায়, দেখে যে আমার পাশে বন্ধু, আমার আত্মীয়, আমার পরিচিত লোকের উদ্যোক্তা, আমি তার সাথে যোগাযোগ করি, দেখি আমিও হতে পারি কিনা। তো তাকে দেখে সেও তো হয়ে যায়, সফল হয়ে যায়, অনেক বড় উদ্যোক্তা হয়ে যায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়তা করতেছে, এবং সে আবার আরেকজনকে করার সুযোগ পাচ্ছে, যার প্রেক্ষিতে জিনিসটা অনেক বড় হয়ে যায়। আরেকটা জিনিস হলো, কোন দরিদ্র দেশের বা দরিদ্র সমাজের একমাত্র উদ্যোক্তারাই দরিদ্র সমাজকে পরিবর্তন করতে পারে, যেটা রাষ্ট্রীয়ভাবে অনেক সময় কঠিন হয়ে যায়। Right. আপনার এটার বাইরে উদ্যোক্তারাই কিন্তু সমাজের নেতৃত্ব দেয়। আপনি দেখেন একটা ইন্ডাস্ট্রির আন্ডারে 20,000 40,000 এমপ্লয়িও থাকে, আর বেশিও থাকে। Right. তিনি উদ্যোগ নিছেন, তার মানে মনে প্রাণে ওই এমপ্লয়িটা তাকে কিন্তু উদ্যোক্তা মন থেকে রেসপেক্ট করে, কারণ তার মাধ্যমে সে পয়সা আয় করতেছে, তার মাধ্যমে সে অর্থনৈতিকভাবে স্ট্রং হচ্ছে, তার পরিবারকে সচ্ছলতা আনতেছে, ডেফিনেটলি মন থেকে তার প্রতি রেসপেকটেশনটা আসে। তো এই ক্ষেত্রে আমি বলবো উদ্যোক্তারা শুধু রাষ্ট্রের না, উদ্যোক্তারা রাষ্ট্রের জন্য অহংকার, সমাজের জন্য অহংকার, ইভেন পরিবারের জন্য অহংকার। কারণ আমাদের সমাজে উদ্যোক্তার সংখ্যা খুবই কম, আমাদের মাইন্ডসেটে কিন্তু উদ্যোক্তা নাই, কারণ আমাদের জন্মগতভাবে আমরা উদ্যোক্তা হওয়া শিখিনি।
উৎসাহ পাইনি। আমাদের ফ্যামিলি, আমাদের প্যারেন্টসরা চিন্তা করছে আমরা ভালো পড়ালেখা করব, দিন শেষে একটা চাকরি করব। কারণ উদ্যোক্তার ওই মাইন্ডসেটটা আমার প্যারেন্টসের কাছেও ছিল না। আমার প্যারেন্টসের কাছে ছিল না মানে কি, আমার প্যারেন্টসের কাছেও ছিল না। ছিল না। আমার গ্র্যান্ড প্যারেন্টস তারা জানেই না। কারণ আমাদের দেশে এমন এক ব্রিটিশ সরকার শাসন করে গেছে শত শত বছর, 200 বছর শাসন করে, ওরা নিজেরা ব্যবসা করে আমাদেরকে তাদের এমপ্লয় বানিয়ে দিয়ে গেছে। ওরা নিজেরা ব্যবসা করতে এসে আমাদেরকে দখল করছে, আমাদের দেশ 200 বছর পরিচালনা করছে, আমাদেরকে বানিয়ে দিয়েছে কিভাবে একজন উদ্যোক্তার অধীনে কাজ করতে হয়, এটা খুব ভালোভাবে শিখাই গেছে। তার জন্য আমাদের হার্ড ডিস্ক থেকে, আমাদের ব্রেনের হার্ড ডিস্ক থেকে উদ্যোক্তা হওয়াটা বাতিল হয়ে গেছে। আমরা স্বপ্নই দেখতে পারি না উদ্যোক্তা হওয়ার, আমরা স্বপ্ন হলো সীমিত। আল্লাহ তো আপনাকে বলে নাই যে বান্দা তুমি গরিব হয়ে থাকো, তুমি না। কষ্ট করো, বলে নাই। আল্লাহ আপনাকে সর্বোচ্চ মেধা দিয়ে পৃথিবীতে পাঠাইছে। আপনি আপনার মেধা যোগ্যতা ব্যবহার করে আপনি আয় করবেন, আপনি সমাজে আলো দেখাবেন, আপনি নিজের পরিবারে নিজে আলো দেখাবেন। ব্যবসাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে আমাদের ইসলাম ধর্ম। ব্যবসাকে হালাল বলা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। আমরা কিন্তু ওদিকে যাচ্ছি না। আমরা কোন সুদী প্রতিষ্ঠানে কাজ করিও খুব গর্ববোধ করি, অথচ প্রতিষ্ঠানটা চলে কিন্তু সুদের টাকা, আমরা জানিও না। তো আমরা কিন্তু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি না, কারণ আমাদের ব্রেনে ওটা নাই। আমি মনে করি ধীরে ধীরে এটা পরিবর্তন হচ্ছে, মানুষ বুঝতেছে। আমাদের প্রজন্ম, আমরা যেমন শুরু করছি, আমাদের প্রজন্ম কিন্তু ভবিষ্যতে দেখবেন তারা উদ্যোক্তা হবে। কারণ তারা বুঝতে পারছে যে উদ্যোক্তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, আর উদ্যোক্তার অধীনে যারা কাজ করে তারা পেটে ভাতে খায়, কোন রকম বেঁচে থাকে। সেই জন্যই এই বিপ্লব একদিন অনেক বড় হবে। পৃথিবীর অর্ধেক মানুষ যদি উদ্যোক্তা হয়, পৃথিবীর সম্পদের কোনো কমতি হবে না, বরং পৃথিবী আরো ডেভেলপ করবে। ইনশাল্লাহ। বেশিরভাগ মানুষ যদি উদ্যোক্তা হয়, পৃথিবীর কোনো কিচ্ছু যায় আসে না। আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক সামান্য বিজনেস ওনার, 1% নাই। রাইট। আমাদের আমাদের বাংলাদেশি কমিউনিটি যদি এখানে 10% হয়, আমি মনে করি কমিউনিটি কোথায় চলে যাবে কমিউনিটি নিজেও জানে না। তারা যে কি উপকার করবে কমিউনিটি, তারা নিজেরা ডেভেলপ হবে, তাদের কমিউনিটিকে তারা ডেভেলপ করে, কিন্তু তারা সেটা বুঝতে পারতেছে না। কারণ এটার জন্য তারা দায়ী না। কারণ ওই যে আমি বললাম, আমাদের গ্র্যান্ড ফাদার থেকে যেটা শিখে আসছে, উদ্যোক্তা হওয়া আমাদের ব্রেনে নাই, আমাদের হার্ড ডিস্কে নেই। আমরা উদ্যোক্তার অধীনে কাজ করাটাই আমরা শিখছি, ওইটার মধ্যে আমরা এখনো আছি। তবে এটা বেশি দিন থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাজী ভাই। না, আপনি খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন। আর সত্যিকার ভাবে যদি আমি বলি যে আমরা বাংলাদেশের, আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কারণ ওই যে বললেন মাধ্যাতার আমলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কাজে যাবো, কাজ থেকে আসবে, এরপর সোফায় বসে টিভি দেখা, রিমোট কন্ট্রোল করা। আজকে যদি আপনার ছেলে মেয়ে ওর মধ্যে দেখি আমাদের এই বিজনেসে আপুরা কত আগায় গেছে। কেউ কি জলসা টিভি আর স্টার টিভির কথা বলে না, তারা রান্না করছে, বাচ্চা টেক কেয়ার করছে, পাশাপাশি তাদের বিজনেস চালায় যাচ্ছে সফলতার সঙ্গে। এবং দ্যাট মেক্স আমাদেরকে, আমরা খুব গর্ব অনুভব করি। আমি জানি আমরা যারা ছেলেরা আমাদের বাইরে কাজ করতে হয়, আমাদের একটু ব্যস্ততা থাকে, কিন্তু পাশাপাশি ভাইরাও, যেমন আপনার কথা আমি চিন্তা করি, একসময় আপনি বিজনেস ওনার ছিলেন, আপনি নিজস্ব অফলাইন বিজনেস, কিন্তু সেখানে কত ঝামেলা। কিন্তু আজকে আপনি বাসায় বসে শুধু আপনার বিজনেস চালাচ্ছেন না, আপনি আরো 40-50 জন এন্টারপ্রেনিউরকে রীতিমতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। ওই যে আমরা মাইন্ডসেটের কথা বলি, তারপরে এই যে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার জন্য বলি, এই পয়েন্টগুলা কিভাবে সাহায্য করবে তার জন্য প্রয়োজন কি স্কিল ডেভেলপ করা। এবং সেটাই আমাদের বিজনেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু আছে, ট্রেনিং সেন্টার আছে, কিন্তু তারপরেও আমাদের রয়েছে কোচ, রয়েছে মেন্টর এবং কমিউনিটি। সুতরাং এখানে ফেলিউর হওয়ার কোনো স্কোপ নাই। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু, আমাকে কিন্তু শেষ আগাইতে হবে। তারা পথ দেখা দিবে, কিন্তু হাঁটাটা আমাকে হাঁটতে হবে। যারা এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারবে, নিঃসন্দেহে আমি বলি তারাও
আমাদের যারা এই সফল এন্টারপ্রেনিউর আছে তাদের পথে একদিন না একদিন দেখা যাবে তাদেরকে। যাই হোক, অনেক সময় নিয়ে ফেলছি কাজী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝে আপনি আমার আজকের এই লাইভ শোতে এসেছেন এবং আমার দর্শকদের জন্য অনেক মূল্যবান কিছু উপদেশ কথা বলে গিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যারা আমাদের আজকের লাইভটি সরাসরি দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আগত রাত্র শুভ হোক, সুন্দর হোক, দিনটা ভালো যাক এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক বাই। ইউ।